গল্পের নাম অবসেশন ওয়াজ লাভ। লেখনীতে নিরুর কল্পনারাজয়। পর্ব 10। শায়েন যাওয়ার পরপরই আয়ুষ নিচে নামল। আয়ুষকে নিচে নামতে দেখেই ওসমান মির্জা এগিয়ে এলেন। বললেন, চলে এসেছ? চলো যাওয়া যাক তবে। পরমুহূর্তেই তিনি খেয়াল করলেন আয়ুষের মুখের রক্তের চিহ্ন। চিন্তিত হয়ে তিনি শুধালেন, এ কি, তোমার মুখে রক্ত কেন? মালিহা বেগম তেরে এলেন ছেলের পানে। উদ্বিগ্ন স্বরে শুধালেন, কি হয়েছে আয়ুষ? আয়ুষ মাকে শান্ত করার উদ্দেশ্যে তার হস্তখানা ধরে কিছু বলার আগেই তিয়া বলে ওঠে, আরে বর্মা, ভাইউ আর আমাদের প্রফেসর সাহেব ফাইট করছিল। ফাইট? কেন? আয়ুষ মাঝে কথা বলল, আরে মা, এমনি জাস্ট মজা করছিলাম। মায়ের মন তোরা আর কি বুঝবি? যেদিন তোরও সন্তান আসবে সেদিন বুঝবি সন্তানের রক্তক্ষরণে বাবা মায়ের বুকে ঠিক কতটা জ্বালা হয়। কথাটা শুনেই আয়ুষ অক্টে ঝিলিকের পানে দৃষ্টি নিবদ্ধ করে। ঝিলিক মোটেও এদিকটা তাকিয়ে নেই। সে গাড়িতে উঠে বসেছে। উইন্ডো সিটেই আছে। হয়তো এসব শুনছে, আবার হয়তো শুনছেই না। আয়ুষ কিছু না বলে গাড়ির দিকে এগিয়ে গেল। ছোটরা সব এক গাড়িতে। ঝিলিক অবশ্য আগের মতো বড়দের সাথেই যাবে, গাড়িতে উঠতেই যাবে। আয়ুষ তবে আগ মুহূর্তেই ড্রাইভিং সিটের পাশের সিটখানাতে শাইনকে দেখে থমকাল। ভ্রু কুঁচকে বাবাকে শুধাল, আব্বু, এবার কি প্রফেসর মহাশয়ও আমাদের সাথে যাবে? একদম ঠিক ধরেছ আয়ুষ। আয়ুষ অবাক হল। রুষ্ট কণ্ঠে বলল, কিন্তু কেন? কেইভার গ্রুপের সাথে যেহেতু মির্জাদের ডিল ফাইনাল হয়েছে, তখন ওকে আমাদের সাথে রাখাটা বেটার। তাছাড়া তোমার রাশেদ আঙ্কেল কালকেই চলে যাবেন, সেহেতু আমারও তো একটা দায়িত্ব আছে। তাই শাইন কাল থেকে কয়েকদিন আমাদের বাড়িতে থাকবে। আয়ুষ শাইনের পানে চাইল এক পলক। শাইনি যে এমকে এই ধারণাকে পরিপূর্ণতা দিয়েছে শাইন নিজেই। হাঁটা চলার ভঙ্গি, প্রতিটি কার্যকলাপ ইচ্ছে করেই ধরা দিয়েছে শাইন। কিন্তু কেন? তাদের পরিবারে ঢোকার কোনো না কোনো এক বাজে রহস্য তো আছেই। তবে সেটা কি ঝিলিকের কোনো ক্ষতি করার? নাকি তার পরিবারকে কোনোভাবে আঘাত হানার? শত্রুকে চোখে চোখে রাখা অবশ্যই কোনো ভুল কাজ হবে না। এই ভাবনার সাথে রেখেই আয়ুষ থমকাল। শায়নের বিদ্রুপমাখানো হাসিতে রুষ্ট না হয়ে গাড়িতে উঠে পড়ল। দাঁতে দাঁত চেপে সহ্য করে নিল সবটা। কিছুক্ষণের মাঝেই তারা পৌঁছে গেল মির্জা বাড়িতে। সকলেই প্রচণ্ড ক্লান্ত, বিশেষ করে বররা। তাই আয়ুষের ঘাড়েই শাইনকে তার রুম দেখিয়ে দেওয়ার দায়িত্ব পড়ল। বাকিরা যার যার জায়গা মোতাবেক এগিয়ে গেল। আয়ুষ শাইনকে নিয়ে নিচতলায় থাকা গেস্টরুমে নিয়ে গেল। দরজা খুলতেই রুম দেখে শাইন মুখ কুঁচকে বলল, উহুম, পছন্দ হয়নি। আয়ুষ দাঁত কটমট করে জবাবে বলল, তোর বাপের বাড়ি পাস নি যে এসব অপিনিয়ন দিবি? শায়েন হাসে। ফোড়ন কেটে আয়ুষকে তার অতীত মনে করায়। এত তেজ আসে কোথা থেকে তোর? সপ্তাহ খানেকই তো হলো, এর মধ্যেই ভুলে গেলি তোকে দেওয়া সেই প্রলেপগুলো? আয়ুষ হিসিয়ে বলে, কেন করছিস তুই এসব? চাই কি তোর? ভয় হচ্ছে না তোর? ইন্টারন্যাশনাল ক্রিমিনাল তুই, একটা টেরোরিস্ট। তোকে হন্যে হয়ে খুঁজছে পুরো গোয়েন্দা সংস্থা। আমি যদি গিয়ে বলে দিই? অট্টহাসিতে লুটিয়ে পড়ে শায়েন। হাসতে হাসতে তার দম আটকে আসে। মুখাবয়ব রক্তিম হয়। কোনোরকম হাসি থামিয়ে বলে, কে? তুই? তুই বলবি? তোর কাছে প্রুফ আছে কোনো? আয়ুষ থমকাল। সত্যিই তো, তার কাছে কোনো প্রমাণ বাস্তবিকই নেই। শায়েন তার কথার সাথে আরও কিছু সংযুক্ত করে, তুই জানিস, তোর প্রতিটা কান্নার শব্দ আমি কতটা অনুভব করি? আমাকে কতটা পৈশাচিক আনন্দ দেয়? ইউ আর নাথিং, জাস্ট আ টয় অফ মাইন। বেশি উড়িস না, তোর প্রাণপাখি কিন্তু আমার হাতেই। ইউ ব্লাডি। আঙুল উঁচিয়ে কিছু বলতেই যাবে, তার আগেই শায়েনের সাবধানী স্বর ভেসে আসে, উহু, ডোন্ট মি। মির্জা, ঝিলিককে যদি তোর বাঁচাতেই হয় তবে তোকে আমার কথাতেই ওঠবস করতে হবে। থমকায় আয়ুষ। ঝিলিকের নিষ্পাপ মুখশ্রী ভেসে ওঠে মানস্পটে। থেমে যায় সে। তা দেখে সূক্ষ্ম হাসে শায়েন। চু চু আওয়াজ তুলে বলে, এই এমকের ফাঁদ থেকে তোর মুক্তি নেই এত সহজে। হাসতে হাসতে কথাগুলো বলে শায়েন। আয়ুষ বেরিয়ে আসতে চায়।
তার আগেই সায়ন বলে, আহারে, না ঘরওয়ালির কাছে যেতে পারছিস আর না তো বাহারওয়ালির কাছে। তোর পরিস্থিতি বিবেচনা করে আমি সত্যিই মর্মাহত। আয়ুষ কানে নেয় না সায়নের কথা, এক পলক কঠোর দৃষ্টি প্রয়োগ করেই বেরিয়ে যায়। আবারও উন্মাদের মতো হাসে সায়ন। যেন আয়ুষের এই অসহায়ত্বে সে প্রচুর পুলকিত। মধ্যরাত তখন। ঝিলিক সম্পূর্ণ নিদ্রায়। হুঁশ নেই একদমই। বেঘোর ঘুমে নিমগ্ন। কেউ একজন খুব সন্তর্পণে তার রুমের কাচের জানালা ভেদ করে রুমে ঢুকছে, এটা সে টেরই পেল না। দীর্ঘদেহী পুরুষটির ছায়া ধীরে ধীরে এগিয়ে আসছে ঝিলিকের পানে। এক পর্যায়ে সেই ছায়ামানব ঝিলিকের সন্নিকটে এসে পৌঁছায়। কালো পোশাকের সাথে মাস্কে আবৃত সেই পুরুষটির নিগুট কালো অক্ষিকোটর। টিমটিমে আলোর উপস্থিতে পরিলক্ষিত হল আয়ুষের সুস্নিগ্ধ আখিদ্বয়। আয়ুষ হাঁটু গেড়ে মেঝেতে বসে। চোখ দুটো ঘুমন্ত ঝিলিকের পানে। ঝিলিকের ঘুমন্ত চেহারার পানে একদৃষ্টে চেয়ে আয়ুষ ধীরস্বরে আওড়াল, মাশাল্লাহ। অতঃপর তার চোখ গেল ঝিলিকের উদরে। অমনি বক্ষস্থল কেঁপে উঠল তার। কাপা হাতে স্পর্শ তার উদর। কিছুক্ষণ কেবল শূন্য দৃষ্টিতে চেয়ে রইল ওখানে থাকা তার রক্তের দিকে। তার সন্তান, তারই অংশ, অথচ যেন যোজন যোজন দূরত্ব তাদের মাঝে। সামান্য ছোঁয়ার অধিকারও তার নেই। সৃষ্টিকর্তার একেমন পরীক্ষা এটা। আয়ুষ মাথা এগিয়ে অধরযুগলের স্নিগ্ধ পরশ আঁকল ঝিলিকের উদরে। আলতো করে মুখ গুজে কান পেতে কথোপকথন করতে চাইল নিজের অনাগত সন্তানের সাথে। মনে মনে যেন পিতৃত্বের অন্যতম এক সংযোগস্থল গড়তে চাইল। আমার চ্যাম্প। কেমন আছে সে? পাপা খুব খারাপ, তাই না? মাম্মামকে কত কষ্ট দেয়। আমার বাচ্চাটা বোধহয় তার পাপাকেই খুব বেশি ঘৃণা করে, তাই না? পাপারই তো দোষ, ক্ষমা করো না তুমি একদমই পাপাকে। তবে আরেকটুখানি অপেক্ষা করবে তো পাপার জন্যে? পাপা ঠিক তোমাকে আর মাম্মাকে শেইভ করে নিবে। ততদিন মাম্মামের সাথে স্ট্রং থাকবে তো বাচ্চা আমার? পাপার সাথে থাকবে তো? হুম। আমরা তিনজন মিলে ফাইট করব, কেমন? আর কিছুদিন বাচ্চা, তারপরই পাপা তোমাকে প্রতিদিন ছুঁয়ে দিতে পারবে, আদরে ভরিয়ে দিবে। পাপা খুব ভালোবাসে তোমাকে। আয়ুষের এসব পাগলামোর মাঝেই নড়েচড়ে উঠল ঝিলিক। তরিতে সরে আসল আয়ুষ। তবে ঝিলিকের ঘুমন্ত হাত গেল নিজের উদরে থাকা আয়ুষের হাতের উপর। আয়ুষ সাবধান হল। ঝিলিকের ঘুমন্ত মুখ দেখে কিছুটা আশ্বস্ত হল। নিজের পুরুষালী হাতের উপর ঝিলিকের হাতের স্পর্শে তার চোখ দুটোয় জল জমল। নিজ মনে আওয়াল, কতকাল তোমায় ছোঁয়া হয় না, প্রাণ। অতঃপর চোখে মাঝে তারারা ঝলমল করে, হাসির অল্প ঝিলিক ফুটে ওঠে তার রক্তাভ লাল ঠোঁটে। ঝিলিকের হাত নিজের হাতের উপর দেখে হঠাৎ তাদের পরিপূর্ণ এক সংসারের কথা মন হয়। অস্ফুট স্বরে ধিমি কণ্ঠে আওড়ায়, দেখলে তো পাপা, মাম্মামও কিন্তু আমাদের সাথেই। মাম্মাম পাপাকে যতই আঘাত করুক না কেন, পাপা তবু তোমার মাম্মামকে ভালোবাসে। তোমার পাপা এসবের যোগ্য। আয়ুষের ইচ্ছে হয় না এমন এক সুক্কর সময়ের চক্র হতে বের হতে, তবে সে তো আর এভাবে থাকতে পারে না। আয়ুষ অতি সাবধানে সরিয়ে আনে নিজের হাত। ঝিলিকের বাচ্চা সুলভ, ঘুমন্ত মুখশ্রীর পানে তাকিয়ে মেঝেতে খুলে রাখা ক্যাপটা পরে নিজেকে আড়াল করে নেয় সম্পূর্ণ। যাওয়ার জন্য পা বাড়ায়। মনে মনে বলে, শীঘ্রই সব প্রমাণ নিয়ে তোমার দ্বার গোড়ায় ফের হাজির হব, প্রাণ আমার। এখন বলার সুযোগ থাকলে বোধহয় আমার চেয়ে সুখী মানুষ পৃথিবীতে দ্বিতীয়টি হতো না। বেরিয়ে যায় আয়ুষ। আয়ুষ বেরোনোর পরপরই আচমকা ঘুম ভগ্ন হয় অষ্টাদশী রমণীর। তরিতে সে আশপাশটা পর্যবেক্ষণ করে খুব মনোযোগে। এখনও শরীরের প্রতিটি লোম খাড়া হয়ে আছে। খুব করে কারো স্পর্শ সে অনুভব করেছে। না, কাঙ্ক্ষিত পুরুষটি কোথাও নেই। ব্যর্থ হয় ঝিলিক। আবারও কি মতিভ্রম হল তার? মাথার চুল খামচে ধরে সে। আয়ুষ নামক ব্যক্তিকে কোনোভাবেই সে মনমস্তিষ্ক থেকে বের করতে পারছে না। বিড়বিড়িয়ে আওড়ায় ঝিলিক। কেন এমন মনে হচ্ছে বারংবার, তুমি আমার আশেপাশেই ছিলে। তোমার স্পর্শের সেই অনুভূতি যা আমার ঘুমন্ত মস্তিষ্ককে জাগিয়ে তুলেছে। অথচ চোখ মেলতেই আবারও তুমি হারিয়ে গেলে সেই ক্রূর বাস্তবতায়। চুল খামছে ধরে ঝিলিক ফের বলে, আমি কি পাগল হয়ে যাচ্ছি না দিনে দিনে? প্রতিটি স্থানে আমি তাকে কল্পনায় জড়াচ্ছি, অথচ আমি তার জল্পনাতেও নেই। এটা তার কেমন থাকা যে থাকাতে আমিই নেই? ঝিলিক যেন যতবার ভাবে এসব নিয়ে সে মোটেই ভাববে না, তত মস্তিষ্ক তার সামনে আয়ুষকেই উপস্থাপন করে ঝিলিকের নাসারন্ধ্রে হঠাৎই একটি সুবাস এসে বাড়ি খেল। শিহরণ জাগল শরীরে।
ঝিলিক এক ঝটকায় চিনে ফেলল এই পারফিউমের গন্ধ। তবে কি তার ভাবনাই ঠিক? না না, এটা কি করে হতে পারে? মস্তিষ্ক তার ভাবনাকেই কটাক্ষ করে যেন নিজের কথারই ফোড়ন কাটে সে। হাহ, কেন আসবে সে? কি প্রয়োজন? যার কোথাও আমি নেই, উদ্ভ্রান্ত আমি আমার সর্বাঙ্গে তাকে খোদাই করে রেখেছি। হাস্যকর। নিজেই হাসে ঝিলিক। সময় পরখ করে বুঝতে পারে এখন প্রায় মধ্যরাত। 3:10 ক্রেভিংস হল ওর কিছু খাওয়ার। নিজে যাওয়ার জন্য পা বাড়াল। হাতরে ওড়না খুঁজে বের করল। অতঃপর রওনা হল নিজ উদ্দেশ্যে। বস, আমাদের পতেঙ্গার মাঝসমুদ্রে যে কার্গো জাহাজ ছিল সেখানকার কন্টেইনারগুলো ওসব বাজেয়াপ্ত করা হয়েছে। এখন কি করব? ওপাশ থেকে কারো রুর স্বর ভেসে এল, যেন সে কোনো এক যন্ত্রমানব। শায়েন তির্যক হাসল তার কথা শুনে। অনগোয়িং ভিডিও কলে সে হাত মাছি নাড়ানোর ন্যায় করে মুখ কুঁচকাল। বলল, এসব ছাড়ো। তার আগে বলো, ম্যাভিয়াস কেইভার হয়ে কেমন লাগল নিকোলাস? ওপাশে থাকা পুরুষটি হাসল না। গম্ভীর কণ্ঠেই জবাব দিল, আপনার বুদ্ধির তুলনা হয় না বস। সত্যিকারের অর্থেই ক্রাইম ডিপার্টমেন্ট আমার পেছনে পড়ে আছে। ওরা ম্যাভিয়াস কেইভারকে নিয়ে ইনভেস্টিগেট করছে, যাকে কেউ কখনো দেখেইনি। তার জবাবে হেসে উঠল শায়েন। হাতে থাকা দামি অঙ্গুরিটি মধ্যমাতর্জনী বিদ্ধা বিদ্ধা আঙ্গুলের মাঝে বেশ দক্ষ ভঙ্গিতে ঘোরাতে ঘোরাতে তীক্ষ্ণ চোখে চেয়ে জবাব দেয়, আই নিউ ইট। গর্দভের দল সব। আসল ম্যাভিয়াস কেইভারকে তো কবেই টপকে দিয়েছি। ক্রিমিনাল ডিপার্টমেন্ট থেকে কিছু খুঁজলে ওই বাস্টার্ডটার ব্যাপারে কিছুই পাবে না তেমন। ভালো ছিল বড্ড। কিন্তু কি আর করার? এমকের সুখের জন্য ওদের তো মরতেই হবে। ইস, আনম্যারিড ছিল, না হলে আরও কয়েকটাকে মারতে পারতাম। হোয়াটএভার, এখন তুমি কেইভার গ্রুপের হয়ে সারা বিশ্বে ব্ল্যাক মানি সাপ্লাই করবে। সামনে থেকে তা কেবল জাঙ্ক ফুডের ফ্যাক্টরি মনে হলেও ভেতর থেকে তা হবে কালো ব্যবসার অন্যতম এক মাধ্যম। এমকের রাজ এবার সারা বিশ্বে ছড়িয়ে পড়বে। ওপাশে থাকা পুরুষটি উপরনীচ মাথা নাড়ল একবার। গম্ভীর হয়ে সকল কিছু শুনল। তবু মাথায় একটা কথা ঘুরপাক খেল। দ্বিধান্বিত স্বরে প্রশ্ন করেই বসল, তাহলে মনস্টার কিং কেনই বা আয়ুষের মতো একটা সাধারণ মানুষকে বাঁচিয়ে রাখল? চাইলেই তো আপনি ওকে মেরে দিতে পারেন। শায়েন আয়েশ করে বসে এবার আরও ডিভানের উপরিভাগের এক প্রান্তে হাত রেখে হাসে। পাশ থেকেই একটা গ্লাস উঠিয়ে তুলে ধরে চোখের সামনে। নীল চোখের গভীর সেই মানব সেই কাচের গ্লাসের ভেতরে থাকা পানিতে তীক্ষ্ণ নজর নিবিষ্ট করল। পুরুষালী কণ্ঠে জবাব দিল, এত সহজে মারলে আমার প্রতিশোধের কি হবে নিকো? তাহলে তো আমি এতদিনে আমার কাজলনন্দিনীকে স্পর্শ করার অপরাধে ওকে টুকরো টুকরো করে কেটে আমার চার্লিকে খাওয়াতাম। ওকে আমি সেই যন্ত্রণা দিতে চাই যে যন্ত্রণা কোনো এককালে আমিও ভোগ করেছি। তাহলে আপনি ধরা দিলেন কেন ওনার সামনে? আমাকে তো একদিন না একদিন ধরা দিতেই হতো। শত হোক আমাদের ভেতরকার সম্পর্ক কত মজবুত বলো? নিকোলাস এতক্ষণে ক্ষীণ হাসে। মৃদু হেসেই সেই ঝিলিক গায়েব হয়। বলে, উহু, উদ্দেশ্য ছাড়া মনস্টার কিং কোনো কাজই করে না। শায়েন অল্প হাসে। বলে, এজন্যই তোমাকে আমার এত পছন্দ নিকোলাস। ওই তো আমার দাবার সবচেয়ে বড় গুটি। ওর হাতে কেবল আর কয়েকদিনই সময় আছে। ওকে সামনে রেখে আমি আমার সবচেয়ে বড় অস্ত্র পাচার কার্যক্রম চালাব। কাজে লাগবে ওকে। এমনি এমনি তো আর ওকে পরিচয় দিইনি। ও আমার সবচেয়ে বড় গুটি, ওকে আমি তিলে তিলে শেষ করব। এই মির্জা বংশের কেউ বাঁচবে না আমার হাত থেকে। কথা শেষ হতেই গ্লাসখানা ভেঙে গেল তার হাতের অসহ্য চাপে। ফিনকি দিয়ে রক্ত ঝরতে লাগল। অথচ সেসব নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই একদমই। রক্তাক্ত চোখ দুটো ওই ভাঙা কাচের টুকরোর পানে চেয়ে। নিকোলাস হঠাৎ পরিস্থিতি ব্যতিক্রম বুঝে প্রসঙ্গ পাল্টায়। বলে, তাহলে ঝিলিক? শেষ করতে পারে না কথাখানা নিকোলাস। শায়েন নিজের নীলাভ আখির ঝলসানো নজরে থামিয়ে দেয় নিকোলাসের থমথমে মুখে চলতে থাকা কথা। নিকোলাস থেমে যায়। নিজের ভুল বুঝতে পেরে অপরাধীর ভঙ্গিতে মাথা নোয়ায়। বলে, ক্ষমা করবেন বস। শায়েন কেমন হিংস্রতায় ফোঁসফোঁস করল। রক্তাক্ত সেই হাত নাকে ঘষে নিজেকে সংবরণ করতে করতে বলল, তোমার জায়গায় অন্য কেউ হলে তার হৃৎপিণ্ড থাকত আমার হাতে। নিজেকে সামলাও।
বলেই ফোন কাটল সে। রাগ যেন রন্ধ্রভেদ করে উপচে পড়ছে। নিকোলাস, রাশিয়ার অন্যতম কুখ্যাত মাফিয়া গ্রুপ রেন্দ্র এর লিডার আর বিশ্বের মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল এমকে ওরফে মনস্টার কিং এর ডান হাত। সকল কালো কার্যক্রমের একমাত্র সাথী। আরও এক সম্পর্কে অবশ্য তাদের রাখা যায়, যা কেবল তাদের মাঝেই সীমাবদ্ধ। এমন সম্পর্ক যা সত্যিই বিরল। শায়েন নিজেকে সামলাতে রুম থেকে বেরোল। অথচ বেরোতপই দরজার অপর প্রান্তে ঝিলিককে দেখতে পেল। ঝিলিককে দেখে শায়েন হতবাক হল। ও কী সব শুনে ফেলেছে? দরজার ওপারে ঝিলিককে দেখে খানিক ঘাবড়াল রুশ ক্রিমিনাল শায়ান। হুট করে মনের কোণে ভয় জমল, কিছু কি শুনে ফেলল মেয়েটা? নিজের সকল সংশয় একপাশে রেখে অতি বিচক্ষণতায় পরিস্থিতি সামলাতে সে শুধায়, ঝিলিক, তুমি এখানে? ঝিলিক শাইনকে দেখে খানিকটা গম্ভীর স্বরে বলে, একটু ওদিকে আসবেন? কিচেনে যেন কিছু একটা নড়চড় করছে। আপনার ঘর থেকে শব্দ পাচ্ছিলাম, তাই ভাবলাম আপনি জেগে। শায়েন ভেতর থেকে শান্তি পেল। কিছু শোনেনি। তবে ঝিলিকের বাচ্চামতে সে হেসে ফেলল। বলল, আচ্ছা চলো দেখি। ঝিলিকের পিছু পিছু শায়েন কিচেনে গেল ধীর কদমে। সারা বাড়ি তখন ঘুমে নিমগ্ন। কিচেনে পৌঁছামাত্রই শায়েন সামনে গিয়ে ভ্রু উঁচিয়ে ঝিলিককে শুধায়, কোনো স্পটে? ঝিলিক হাত বাড়িয়ে আঙুল তুলে দেখায় সেই জায়গাটি। জানালার কাছাকাছি ওটা। শায়েন ওদিকে এগোয়। সত্যিকার অর্থেই ওখানে কিছু একটা নড়ছে। মুহূর্তেই গম্ভীর হয়ে যায় সে। সাবধানী এক সত্য আপনাআপনি বেরিয়ে আসে। এগিয়ে গিয়ে জানালার কপাটে হালকা ধাক্কা দিতেই একটা বিড়ালের দেখা মিলে। খাবারের খোঁজে এসেছিল হয়তো বিড়ালটি। মানুষ দেখেই পালিয়ে গেল। তা দেখে শায়েন হেসে পিছু ফিরে বলে, সি অনলি আ ক্যাট, নাথিং এলস। ঝিলিক যেন স্বস্তির নিঃশ্বাস ফেলে কি মনে করে বসেছিল সে। ঝিলিক এবার মৃদু হেসে বলে, থ্যাঙ্কস স্যার, ইটস মাই প্লেজার। শায়েন সামনে যাওয়ার জন্য পা বাড়াল। ট্রাউজারের পকেটে হাত ঢুকিয়ে বেশ কায়দা করে হাঁটে সে। কি মনে করে থেমে গিয়ে ঘাড় ঘুরিয়ে আবারও ঝিলিককে শুধোয়, বাই দ্য ওয়ে, এত রাতে এখানে? ঝিলিক ফ্রিজ থেকে আইসক্রিম বের করতে করতে জবাব দেয়, নাথিং, জাস্ট ওয়ান্টেড টু ইট সামথিং। শায়েন কিছু বলে না। বক্র হেসে পা চালিয়ে এগিয়ে যায়। যেতে যেতে শীষ বাজিয়ে গুনগুন করে যায় তার সেই অতি পছন্দের সুর। আলতো ছোঁয়ায় চোখেরই চাওয়ায়। পাওয়া না পাওয়ার কি যে নেশা। সেই স্মৃতিটাই আজও হাতড়াই। হারিয়ে ফেলা ভালোবাসা। প্রভাতের নরম আলোয় ধরণী কেবলি নিজেকে অন্ধকার আবেশ হতে বিচ্ছিন্ন করেছে। সূর্যোদয় হয়েছে অনেকটা সময়। এখন সময় আনুমানিক ৮টা। সকাল সকাল সকলেরই তাড়া থাকে। মির্জা পরিবারও ব্যতিক্রম নয়। সকাল সকাল আজ সকলেই একত্র হয়েছে ডাইনিং এ। ঝিলিক অবশ্য এখনও আসেনি। ততক্ষণে তিয়াততা নির্ঝর আর ঐশী এসে বসেছে। প্রতিদিনকার মতোই সাজ কিচেন সামলাচ্ছে মাচাচিদের সাথে। ঐশী খানিক পরপরই আর চোখে নির্ঝরের পানে তাকাচ্ছে। মুখখানা গম্ভীর। নির্ঝর তার তাকানো শুরুতে এড়িয়ে যায়। পরবর্তীতে তার ঘন ঘন তাকানোতে বিরক্তবোধ করে ক্ষিপ্র কণ্ঠে বলে বসে, এভাবে তাকাচ্ছিস কেন বারবার? খাওয়ার সময় এমন নজর ফেলবি না একদম। ঐশীরও কড়া বাক্য ভেসে আসে, আমি মোটেই নজর দিচ্ছিলাম। আর তোমার দিকে কেন তাকিয়ে থাকব আমি? গান্ডেপিণ্ডে গেল তুমি, ওসব দেখার ইচ্ছে মোটেই নেই আমার। নির্ঝরের ভ্রু কুঁচকে গেল। তিয়াততা কুটকুটে হেসে মজা নিচ্ছে তার। নির্ঝরের মেজাজ খারাপ হয়ে গেল। কপট রাগ দেখিয়ে আওড়ালো, তোকে তো আমি পরে দেখে নিচ্ছি। ঐশী কিছু বলে না প্রত্যুত্তরে। ততক্ষণে ঝিলিক নামে। বাবা চাচাদের টেবিলে উপস্থিত না দেখে শুধায়, বাবা কোথায় ছোট ভাইউ? সাজ রুটি ছেঁকে আনতে আনতে ঝিলিকের কথার জবাব দেয়, ওরা সবাই ব্রেকফাস্ট সেরে চলে গিয়েছে আগেই। তুই সবার লেট। ঝিলিক গম্ভীর হয়ে গেল। নিজেই নিজেকে একদফা ঝাড়ল। আজ তার অফিসে যাওয়ার কথা ছিল। ইস! চেয়ারে বসতে গিয়ে হঠাৎই অনাকাঙ্ক্ষিত এক জিনিসের পানে নজর গেল তার। তা হল সাজের গলার পানে। ঝিলিকের চোখমুখ শক্ত হয়ে এলো মুহূর্তেই। সাজের গলায় কামড়ের দাগ। লালচে হয়ে আছে জায়গাটা একদম। ঝিলিক চোখ বুজে রইল কিছুক্ষণ।
নিজেকে শান্ত করে বলে উঠল, আপু খাবার দাও। সাজ হেসে ঝিলিককে পরোটা আর সাথে সেদ্ধ ডিম দিল। নির্ঝর হঠাৎ বলে উঠল, বড় আপু একটু তো লাজ বাঁচিয়ে রাখো। তিয়াততা মুখ টিপে হেসে উঠল। ঐশী অতসব খেয়াল না করায় বুঝতে পারল না কিসের কথা হচ্ছে। সাজ নিজেও অবুঝের ন্যায় শুধায়, কি? ঘাড়ে ওটা কি হু? বুঝি না ভেবেছ? সাজ হঠাৎ লজ্জা পাওয়ার মতো করে হাসে। তাড়াহুড়ো করে চলে যায় ডাইনিং থেকে। ঝিলিক নির্বিকারে খাওয়া শেষ করে উঠে পড়ে। ঝিলিক ব্যতীত বাকি চারজনের একত্রে গাড়িতে করে যাওয়ার কথা আজ। ঝিলিক ব্যতিক্রমী হয়েই জিজ্ঞেস করে নির্ঝরকে, ছোট ভাইউ তোমার বাইকের চাবিটা দাও তো। নির্ঝরের ভ্রু দুখানি কুঁচকে ওঠে। বলে, চাবি? বাইকের চাবি দিয়ে তুই কি করবি? লাগবে দাও না প্লিজ। না, একদমই না। এই অবস্থায় বাইক তো একদমই নয়। ঝিলিক নাছোড়বান্দা। কোনোরকমে আদায় করে নেস বাইকের চাবি। বাকিরাও অবশ্য নিষেধ করে। তবে সে নিষেধের থোড়াই ধার ধারে ঝিলিক। ঝিলিক তর্জনী আঙুলে চাবি ঘোরাতে ঘোরাতে বেরিয়ে যায়। কেবল বলে যায়, মাকে বলে দিও ছোট ভাইউ যে আমি অফিসে যাচ্ছি। বাবার সাথে আমার অনেক আগেই কথা হয়েছে এ ব্যাপারে। তাই মাকে নিশ্চিন্ত থাকতে বলো। নির্ঝর কেবল হা হয়ে তাকিয়ে থাকে ঝিলিকের কর্মকাণ্ডে। ঝিলিক বাইক চালাতে জানে আদৌ? কিছু হয়ে গেলে ও তাড়াহুড়ো করে আয়ুষকে ফোন দেয়। বলে, বড় ভাইউ একটা কাণ্ড হয়েছে। আয়ুষ তখন পেপারে কিছু কাজ করছিল। ফোনের অপর পাশ থেকে নির্ঝরের এমন কথায় সে থমকায়, শুধায়, কি হয়েছে? ঝিলিক বেরিয়ে গিয়েছে, তাও আবার বাইক নিয়ে। আমার থেকে জোর করে চাবিটা নিয়ে নিল। হোয়াট রাবিশ! তুই কি ছোট যে তোর থেকে জোর করে নিয়ে নিল? ও নিয়ে নিল। গর্দব, ফাস্ট গিয়ে ওকে ধর। ঝিলিক বেসমেন্ট হতে তখন বাইকটা বের করেছে সবে। বিএমডব্লিউ। বাইকের লোগোটা ঝিলিকের কাছে এত দারুণ লাগল। বাইকে হাত বোলাতে বোলাতে তার মনে পড়ে গেল কিছু স্মৃতি। বাইক চালানো অবশ্য আয়ুষী ঝিলিককে একসময় শিখিয়েছিল। ঝিলিক থমথমে মুখে বাইকের হেলমেটটা মাথায় বাঁধল। সে বাইক স্টার্ট করতেই পেছনে নির্ঝর দৌড়ে এলো ডাকতে ডাকতে। ঝিলিক তা শুনল না। বাইক নিয়ে বেরিয়ে গেল। নির্ঝর হাঁপাতে আরম্ভ করল। এই মেয়েটা যে কি! সরাসরি আয়ুষকে ফোন দিয়ে জানালো সবটা। হাইওয়েতে দাপিয়ে বেড়াচ্ছে ঝিলিকের বাইক। এমন নয় যে তা অতি স্পিডে চলছে। প্রভাতের মৃদুমন্দ হায়ায় ঝিলিকের কালো বাইকটি নজরকাড়া ভঙ্গিতে এগিয়ে যাচ্ছে সকল যান্ত্রিক গাড়িকে পিছু ফেলে। মির্জাস গ্রুপ হতে গুলশান অবশ্য বেশি দূরত্বে অবস্থান করে না। বেশি হলে হয়তোবা ৩০ মিনিটের পথ। হাইওয়ে পেরিয়ে ঝিলিক সামনে এগিয়ে যেতে যেতে তীক্ষ্ণ চোখে বাইকের ভেতরে থাকা হ্যাজেল রঙা মণি দুটোয় জ্বলন্ত অগ্নিপিণ্ড। বারংবার সাজের ঘাড়ে থাকা সেই লাভবাইটকের কথা মনস্পটে ভাসছে। ঝিলিক বাইকের এক্সিলারেটরে আরও জোর লাগিয়ে বাইকের স্পিড বাড়ায়। একইতে যে মনে মনে বিড়বিড় করে সে, লাইফ ইজ এ গেম। ঝিলিকের পিছু পিছু আরও একটি কার সমবেগে এগিয়ে আসছে। কারের মাঝে অবস্থানকারী কারও অস্তিত্ব বোঝা মুশকিল। কিছুক্ষণের মাঝেই ঝিলিক এসে পৌঁছাল মির্জাস গ্রুপের সামনে। ঝিলিক মাথা হতে হেলমেট খুলে অফিসের গেইটের সামনে থাকা নেমপ্লেটের সামনে তাকালো, একবার তাকিয়ে অফিসে গেল। ভেতরে গিয়ে রিসেপশনিস্টের কাছে ফ্লোর নম্বর জানতে চাইল, কেননা অফিসটি ৮ তলা বিশিষ্ট। রিসেপশনিস্ট তাকে দেখে চিনল না। তাই শুরুতেই শুধাল, ম্যাম, হুম ডু ইউ ওয়ান্ট টু মিট উইথ? ডু ইউ হ্যাভ এনি ভিজিটিং কার্ড ফর মিট উইথ দ্য মির্জাস? ঝিলিক অবুঝে মাথা নাড়ে। ঠোঁট কামড়ে বলে, হোয়াই শুড আই? আই হ্যাভ দ্য পাওয়ারফুল সারনেম ইন হুল ঢাকা। সরি ম্যাম। ঝিলিক মির্জা, দ্য ডটার অফ শাহদাদ মির্জা, হু ইজ দ্য মোস্ট পাওয়ারফুল শেয়ারহোল্ডার অফ মির্জা গ্রুপ। রিসিপশনে থাকা মেয়েটি চমকিতে চোখ বড় করে ফেলল। হাসি হাসি মুখ মিয়ে গেল মুহূর্তেই। পরিবর্তে ভয়ার্ত স্বরে বলল, সরি ম্যাম, এক্সট্রিমলি সরি। আমি জানতাম না। ঝিলিক কেবল বলে, নো নিড। ঝিলিকের মূল লক্ষ্য বর্তমানে টপ ফ্লোর, যেখানে মির্জা গ্রুপের স্পেশাল ফোর্স কাজ করে, সাথে বাবা চাচার সাথে আয়ুষ ও সেখানেই। ঝিলিক যত কদম সামনে এগোচ্ছে তত কদমেই যেন রশ্মির অবতরণ ঘটাচ্ছে। পরনে তার ফরমাল পোশাক।
কোট খুলে হাতে নিয়েছে। ওয়েস্টকোট থাকায় ঝিলিকের রূপ অন্যদের কাছে অতি মোহনীয় লাগল। তার থেকেও দ্বিগুণে নজর কাড়ল তার গলায় এবং কানে থাকা কিছু পাথর, যেগুলো অতিরিক্ত মাত্রায় আলো ছড়াচ্ছে। ওগুলো ডায়মন্ডের। ঝিলিকের অবশ্যই শেষবে মনোযোগ এগিয়ে সে লিফটে গেল। লিফটে উঠেই ৮ নম্বরে প্রেস করতেই কিছুক্ষণের মাঝে বিল্ডিংয়ের অষ্টতলায় এসে উঠল। আয়ুষ মনিটরে বসে এতক্ষণ সকল কিছু পর্যবেক্ষণ করছিল। ফোনের সাথে অফিসের সিসিটিভি কানেক্টেড বিধায় অসুবিধে হল না। সামনেই তার পিএ রায়ান। রায়ান মনোযোগ দিয়ে তাকে দেখে যাচ্ছে। আয়ুষ ওই ফোনে এতটা ডুবে আছে যে কিছুক্ষণ আগের সাইন হওয়া ২ কোটি টাকার একটা প্রজেক্টে সে সাইনটুকু করতেও ভুলে গিয়েছে। এসব অবশ্য নিত্যনতুন নয়। আয়ুষকে এভাবে অন্যমনস্ক দেখে সে শুধাল, স্যার, অফিসে এসে আপনি সর্বদা ফোনের কাছে পড়ে থাকেন কেন? কি এত দেখেন? আয়ুষ একদম ধীরে বিড়বিড় করে ঠোঁট নাড়ল কেবল। আমার দুনিয়াকে। অবশ্য মুখে এসব বলল না। রুক্ষ স্বরে ধমকে বলল, মাইন্ড ইউর ওন বিজনেস। আয়ুষের রুক্ষতায় রায়ান ঘাবড়ে গিয়ে মাথা নত করল। ভয়ে ভয়ে বলল, সরি স্যার। বলো, কোথায় সাইন করতে হবে? রায়ান এগিয়ে এসে একটা ফাইল এগিয়ে দিল আয়ুষের পানে। আয়ুষ তিক্ত আদলে তা সাইন করে কয়েক পাতা উল্টোতেই চক্ষু তার চরক গাছ। সাথে রায়ানেরও। তাদের এ সপ্তাহের সবচেয়ে বড় অ্যামাউন্টের ডিলের পেপারটা মিসিং। আয়ুষ অবাক চোখে রায়ানের পানে তাকায়। গমগ্মে স্বরে শুধায়, হোয়াট দ্য হ্যাক ইজ ইট? হোয়ার ইজ দ্য মেইন পেপার? রায়ান থতমত খায়। ক্যাবিনে পিনপতন নীরবতা। নীরবতা ভাঙিয়ে রায়ান জবাবে বলে, আমি জানি না স্যার। আমি তো এখানেই। এখানে মানে? এখানে রাখলে কোথায় গেল? সরি স্যার, হয়তো আমারই কোনো গাফিলতি হয়েছে। আমি খুঁজে দেখছি স্যার। কিন্তু আমার স্পষ্ট মনে আছে আমি ফাইলটা দেখেই এনেছিলাম। তাহলে নিশ্চয় কাগজটারই ডানা ছিল, তাই না মিস্টার রায়ান? সরি স্যার। ইউ আর ফায়ার্ড। আকাশ থেকে পড়ল যেন রায়ান। করুণ কণ্ঠে বলল, স্যার প্লিজ, এমন করবেন না স্যার। প্লিজ গেট আউট। রায়ান কাঁদো কাঁদো হয়ে পড়ে। অথচ আয়ুষ তেমনই নির্বিকার। স্যার, আমি তাহলে আমার বউ বাচ্চাকে কি করে খাওয়াব স্যার? দয়া করুন স্যার। এমন ভুল আর হবে না। যে এত বড় পেপার সামলে রাখতে অক্ষম তাকে মির্জা গ্রুপ কখনোই নিজেদের কোম্পানিতে রাখতে পারে না। জাস্ট গেট আউট অফ মাই কেবিন। অগত্যা নিরুপায় রায়ান বেরিয়ে যায়। কিছু দূর যেতেই তার ভাবভঙ্গি পাল্টে যায়। লিফটে উঠে বিড়বিড় করে, শিট ম্যান। এখন কি জবাব দিব বসকে? এত বড় মিস্টেক কি করে হল? তাড়াহুড়োয় ফোন দেয় সে কাউকে। ফোন তুলতেই অনর্গল বলে যায় সব কিছু। বস, আমাকে মির্জা গ্রুপ হতে বের করে দেওয়া হয়েছে। এখন কি করব? ওপাশ থেকে গমগ্মে স্বর ভেসে আসে, হোয়াট? কিন্তু কেন? একটা মিস্টেক করে ফেলেছিলাম স্যার। মির্জাদের একটা ইম্পর্ট্যান্ট পেপার আমি হারিয়ে ফেলেছি। বোধহয় আজ সকালে তাড়াহুড়ো করে আসতে গিয়েই হারিয়েছে। ইউ বুলশিট। আম সরি বস। গো টু দ্য হেল। আই ডোন্ট লাইক দ্য ফাকিং ওয়ার্ড। ইউ বাস্টার্ড। অকথ্য ভাষায় অনবরত গালাগাল দিয়ে ফোন কাটে ওপাশের ব্যক্তিটি। ফোন কাট হতেই রায়ান বিড়বিড় করে, শালা সাইকোর চামচা একটা। এখন আমাকেও দ্রুত শহর ছাড়তে হবে, আদারওয়াইজ কখন আমাকেই মেরে দেয়। ফোনের স্ক্রিনে এসব দেখে হাসতে হাসতে অজ্ঞান হবার জোগাড় হয় আয়ুষের। স্ক্রিনের পানে নজর রেখেই সে ঠোঁটের কোণে মৃদু হাসির রেখা টেনে ব্যঙ্গাত্মক ভঙ্গিতে মনে মনে বলে, ইফ ইউ আর দ্য গেম ক্রিয়েটর, দেন এম দ্য গেম চেঞ্জার। ঘুড়ি যতই আকাশে উড়ুক না কেন, পাবে তো সেই লাঠাই যার হাতে। গগনবিদারী চিৎকারে আশপাশ কেঁপে উঠছে। ঢাকা শহরের ছোট্ট এক গলির গোডাউনে হাতকাটা অবস্থায় পড়ে কাতরাচ্ছে এক বৃদ্ধ পুরুষ। সেই কাটা হাতের উপর গা সালফিউরিক অ্যাসিড ঢেলে যাচ্ছে নির্দয়, পাষাণ পুরুষ এবং রুশ ক্রিমিনাল মনস্টার কিং। পাশেই নিকোলাস জেইন। এই মুহূর্তে সামনে নিচে পড়ে থাকা বৃদ্ধটি রাশেদ চৌধুরী। তিনি বারংবার অনুনয় করে যাচ্ছে, তুমি কি করছো এসব? আমাকে বাঁচতে দাও দয়া করে। আমাকে ছাড়া বাকি পথ তুমি কিভাবে এগোবে শায়েন? আমি তো তোমার বাবা। বাকিটুকু শেষ করার আগেই শায়েন সম্পূর্ণ অ্যাসিড তার হাতে ঢেলে দেয়।
ভেসে আসে রুশ ক্রিমিনালের কড়া শব্দগুচ্ছ, ঠোঁটে তার সিগারেট। নিকোটিনের কালো ধোঁয়া আকাশে উড়িয়ে সে বিষাক্ত এবং শীতল কণ্ঠে বলে, তুই পুরোটাই ভুল। আর ভুলকে এই এমকে বাঁচিয়ে রাখে না। বাম হাতের তর্জনীতে ইশারা করে এমকে বেরিয়ে যায় গোডাউন হতে। সে বেরোতেই একটি গাড়ি এসে তাকে আড়াল করে দাঁড়ায়। গাড়িটি ভ্যানিশ হওয়ার পর মুহূর্তেই এমকে তথা শাইনকেও আর দেখা যায় না। গোডাউনের ভেতরে নিকোলাস নিজের বাকি কাজটুকু বুঝে নিতে কোমরে গুজে রাখা ছোট গানটা বের করে। তাতে বুলেট ঢুকাতে ঢুকাতে হাস্যরসাত্মক কণ্ঠে বলে, তোর মতো বুড়োকে মেরে মজা পাচ্ছি না। হাত ময়লা করছি কেবল। বাট আই লাভ টু শুট। জানিস তো তোর কপাল বরাবর দুটো, বুকে দুটো, সাথে তোর পেটে দুটো শুট করব। না, দয়া করে। রাশেদ চৌধুরী তার বাকি কথাগুলো শেষ করার আগেই গোডাউন জুড়ে কেঁপে উঠল কোনো এক ভয়ঙ্কর শব্দ। অবশ্যই তা গুলির শব্দ। পরপর ছবার এই শব্দ সাথে এতক্ষণের চিৎকার করা ব্যক্তিটির নিথর রক্তাক্ত দেহ। রাশেদ চৌধুরীর রক্তাক্ত দেহ ছুটে এলো কিছুটা নিকোলাসে মুখে। তাতে গোডাউনের এক ফাঁক ফোকরে চোখ যেতেই তার কপালে দুটো ভাঁজ পড়ল। হিংস্রাত্মক হয়ে গলা ছাড়িয়ে হুমকি দিল মাফিয়া লিডার নিকোলাস। হেই, হু ইজ দেয়ার? কে ওখানে? তিয়া ভার্সিটির ক্লাস না করে ঢাকা এক্সপ্লোর করতে বেরিয়েছিল। এদিকটা নাকি ভূতের বাড়ি আছে। তাই ভেবেছিল এক্সাইটিং কোনো অভিজ্ঞতা হবে। তবে এমন অভিজ্ঞতা হবে তা সে কখনোই ভাবেনি। চিৎকারে আওয়াজে এদিকটা আসাটা তার মোটেই উচিত হয়নি। এটা তো সেই ম্যাভিয়াস কেইভার। এমন বিভৎস খুন। তিয়া প্রাণপণে দৌড় দিল নিকোলাসের গ্যাংয়ের কিছু লোক সামনে। আর তিয়া উকি দিয়েছিল পিছন দিক হতে। চিতার বাঘের ন্যায় নিকোলাস দৌড়ে বেরোল গোডাউন থেকে। শুনশান সেই স্থানটি জনমানবশূন্য। নিকোলাস বেরিয়ে যেতে যেতে তীব্র হুঙ্কার ছুড়ল গোডাউনের বাহিরে দাঁড়িয়ে থাকা গার্ডদের। গোডাউনে আগুন জ্বালিয়ে দাও। প্যান্থো হাউসে গিয়ে আমার অপেক্ষা করো। আমার গাড়ি রেখে যাবে। দেয়ার ইজ সামওয়ান আই নিড টু কিল। বলেই নিকোলাস তিয়ার পিছু ছুটল। তিয়া দৌড়াতে দৌড়াতে এক স্থানে এসে লুকিয়ে পড়ল। মুখে হাত চেপে বসে রইল। কোনো এক জঙ্গলে ঢুকে পড়েছে হয়তো সে। ইস! তোতাকে না বলে ক্যাম্পাস থেকে বেরোনো তার মোটেই উচিত হয়নি। জোরে জোরে শ্বাস নেওয়ার ফলে বুকে ধুকপুকানি স্পষ্ট। কিছুক্ষণের মাঝেই নিকোলাস সেই জায়গায় এসে হাজির হল। ভালোই ভালোই নিজেই বেরিয়ে এসো, মেয়ে। নিকোলাস সেই স্থানটি তন্ন তন্ন করে খুঁজল। তবু তিয়াকে পেল না। তিয়া নিঃশব্দে ঝোপঝাড়ে লুকিয়ে রইল। কিছুক্ষণের মাঝেই নিকোলাসের চলে যাওয়ার শব্দে সে হাঁফ ছেড়ে বাঁচল। মনে মনে আল্লাহকে শুকরিয়া জানাল। ধীরে ধীরে ঘাড় ঘুরিয়ে নজর বুলিয়েও যখন নিকোলাসকে দেখতে পেল না, ঠোঁটে খানিক হাসি ফুটল। হাসিমুখে অন্য পাশে ফিরতেই অতিমাত্রায় শকট হল। তার পেছনেই নীল নেত্রের সেই অধিক সুন্দর পুরুষটি দাঁড়িয়ে। রক্তাক্ত আদলে তাকে কোনো হিংস্র বাঘের চেয়ে কম কিছু লাগল না তিয়ার কাছে। তখনই নিকোলাসের ফিসফানো স্বর ভেসে এলো তার কানে। ফাইনালি ফাউন্ড ইউ, লিটল র্যাবিট। সঙ্গেই সঙ্গেই জ্ঞান হারাল তিয়া। বিরক্ত হল নিকোলাস। এই মেয়ের মুখ খুব করে চেনা চেনা লাগছে। কোথাও তো একটা দেখেছে এই মেয়েকে সে। গল্প ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন।